বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য। ভোর 4:30। ধরপড়িয়ে উঠে বসে সাগ্নিক, রেডিও চালায়। কোনো রকমে চোখ মুখ ধুয়েই বসে পড়ে বিছানায়। সামনেই রেডিও। আজ মহালয়া। খুব আমোদের চরিত্রের মানুষ সাগ্নিক। খুব হাসি খুশি, আনন্দ ও হৈহুল্লোড় করতে ভালোবাসে। বন্ধুদের সাথে সময় কাটানো, এদিক ওদিক ঘুরতে যাওয়া বেশ পছন্দ এগুলো। Black Invention. সকলকে স্বাগতম জানাই ব্ল্যাক ইনভেনশন মুভিজ হরর অডিও স্টোরিতে। আজকের গল্প টিএম অরিজিনালস প্রেজেন্স, আদিত্য ঘোষের লেখা শুভেচ্ছা। চারিদিকে প্রচণ্ড ভিড়। এক পাশ দিয়ে কোনো রকমে ভিড় কাটিয়ে এগিয়ে চলেছে সুমনা, খুব হন্তদন্ত হয়ে ঊর্ধ্বশ্বাসে। পাশ দিয়ে মাঝে মাঝে হুস হুস করে সাইরেন বাজিয়ে চলে যাচ্ছে অ্যাম্বুলেন্স। বুকটা ছ্যাদ করে ওঠে এই আওয়াজে। অবশেষে সুমনা এসে পৌঁছালো চারনক হাসপাতালের সামনে। রাজারহাট নিউ টাউনের বেশ অভিজাতপূর্ণ হাসপাতাল এই চারনক। চিনার পার্ক থেকে মিনিট 7 রাস্তা। সুমনার বাড়ির রাজারহাটের আকাঙ্ক্ষা। বাস ধরে চিনার পার্কের একটু আগেই নেমে পড়েছিল সুমনা। টেনশন কাজ করছিল তখন ওর শিরা উপশিরায়। ওই সব চট করে নিতে পারে না। কোনো রকমে চারনকের গেট দিয়ে ঢুকেই এগিয়ে যায় রিসেপশনের দিকে। তখন হাসপাতালের বেঞ্চে দুজন বসে। তাদের জিজ্ঞাসা করতে যাবে কি, আচমকাই কেউ একজন সুমনার নাম ধরে ডেকে ওঠে ওই অচেনা হাসপাতালে। এই সোনাদি, কি রে, কখন এলি? এদিকে আয়। এই অয়ন, কি হয়েছে সাগ্নিকের? বল অয়ন, চুপ করে থাকিস না। আমি বলছি। হাসপাতালের ওই কলহলের মাঝখানে আচমকাই কেউ একজন ভেঙে পড়া গলায় বলে ওঠে, আমি বলছি। অরিন্দমের বাড়িও চিনার পার্ক থেকে একটু ভেতরে, দশদ্রোণ। সাগ্নিক, অয়ন, সুমনা ও অরিন্দম খুব ভালো বন্ধু, কিন্তু এক স্কুল বা এক কলেজ থেকে নয়। ফটোগ্রাফি বা গল্প বলা থেকে সবকিছুরই সূত্রপাত। বেশ কয়েকটা বছর আগেকার সেই বিকেল। সাগ্নিক ছবি তোলার নেশায় বেরিয়ে পড়ে সদ্য ওর মায়ের কিনে দেওয়া রেসিং সাইকেল নিয়ে। চলে যায় বাড়ির থেকে বেশ খানিকটা দূরে। সাগ্নিক থাকে বিশ্ব বাংলায়। খুব সুন্দর সাজানো গোছানো জায়গাটা। বিশেষ করে দুটো সময় তো অতুলনীয়, এক শীতকাল আর এক রাত 12টার পর। সাগ্নিক যে কোনো ওয়েদারকে অনুভব করে ছবি তুলত। ও কথা বলতো সেই সময়ের সাথে, সেই শীতের সকাল, বর্ষার গাছের পাতার জলের ফোঁটার সাথে, অথবা রাতের অন্ধকারের নিস্তব্ধতার সাথে। সদ্য ক্লাস 9-এ পড়া একটা ছেলে একা একাই বড় হয়ে উঠছিল। কখনো ওর একলা ঘরে, তো কখনো সাইকেল করে নিউ টাউনের রাস্তায়। একদিন ওর মাথায় একটি প্ল্যান আসে। সাগ্নিক ঠিক করে একটা ফটোগ্রাফি গ্রুপ খুলবে। ওর মতো যারা ছবি তুলতে অথবা কথা বলতে ভালোবাসে, সোশ্যাল মিডিয়ার সাহায্যে সুন্দর একটা আর্টিস্টিক গ্রুপ তৈরি করে এবং ইনভাইটের রাস্তা খুলে দেয় তাদের জন্য, যারা সাগ্নিকের মতোই একা। প্রথম দিন যায়, দ্বিতীয় দিন যায়,
কিন্তু কয়েকদিন পর থেকেই শাগনিক আর একা ফিল করে না। ওর জীবনে আসে অয়ন, অরিন্দম আর সবশেষে সুমনা। যদিও সুমনা বয়সে অয়ন ও শাগনিকের থেকে বড়, তার সুমনা ওদের সুমনাদি। একদিন ওরা ফোনে ফোনে কথা বলে ঠিক করে যে কোথাও একসাথে বসে চা খাবে আর আড্ডা দেবে। শাগনিক ঠিক করে ফেলে সেই আড্ডার জায়গাটা কফি হাউস। দুপুর গড়িয়ে বিকেলের কোলে তখন রোদের আলো। কলেজ স্ট্রিট মানেই বইপ্রেমীদের ভিড়। সেই ভিড়ের মাঝেই প্রথমবার একে অপরকে খুঁজে নেয় ওরা। শাগনিক বলে ওঠে, হাই, আমি শাগনিক। আমি তৈরি করেছিলাম এই গ্রুপটা। হ্যালো শাগনিক, এইখানে ভিড়ে না দাঁড়িয়ে চলো আমরা গিয়ে কফি হাউসের ভেতরে বসি। অচেনা থেকে চেনা হতে শুরু করে ওরা চারজন। কফি হাউসের কফিতে চুমুক দিতে দিতে একে অপরকে ভালো করে চিনতে ব্যস্ত হয়ে পড়ে। মাঝে মাঝে শাগনিকরা জমে উঠত কফি হাউসের আড্ডায়। এই আড্ডার সাথে চলতো দারুণ দারুণ বিষয়ে আলোচনা, যার রহস্য উন্মোচন করত, আবার ভয়ও পাইয়ে দিত। শাগনিক অল্প বয়সে অনেকটাই বড় হয়ে উঠেছিল। বড় হতে সাহায্য করেছিল ওর একাকিত্বতা। নানান ধরনের বই, অনেক রকমের রিসার্চ। একটা একটা করে দিন যায় আর শাগনিকের কৌতূহলের আঁচ বাকি তিনজনের মধ্যে ছড়াতে শুরু করে। একদিন শাগনিক ফোন করে অয়নকে বলে ওঠে, হ্যালো অয়ন, ফ্রি আছিস? হ্যাঁ বল, ফ্রি আছি। একবার আয় না বাড়িতে, একটা না জিনিস এসেছে, দেখলে না? কি রে বল। টেলিফোন। টেলিফোন? সত্যি বাবা, শাগনিক পালিয়েছো বটে। একটা সামান্য টেলিফোন নিয়েও? সামান্য নয় অয়ন, এই টেলিফোনটার নাম শুভেচ্ছা। টেলিফোন নিয়ে ফোনে ফোনে কথোপকথন হওয়ার পর্ব শেষ করেই অয়ন প্রস্তুতি নেয় শাগনিকের বাড়ি যাওয়ার। মনের মধ্যে তখন অজস্র কৌতূহল এসে ভিড় বেঁধেছে। বিকেলের শেষ হয়ে আসা রোদ্দুরে ওরা দেখা করত। সেদিন তাই করে অয়ন। বিশ্ব বাংলার ইএন ব্লকের একটি আবাসনের একদম টপ ফ্লোরে শাগনিকদের ফ্ল্যাট। অয়ন আবাসনের গেট দিয়ে ঢুকবেই লিফটের সুইচ দেয় 5th ফ্লোর। লিফটের ভেতর তখন শুধু অয়ন একা। আচমকায় লিফটটা দুবার ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় ভেতরের লাইট। অয়ন সেই মুহূর্তে কি করবে বুঝে উঠতে পারছিল না। আতঙ্কে অয়নের শরীর ভয় দ্বারা গ্রাসিত হয়। অয়ন চেল্লাতে যাবে কি, লিফট আবার চালু হয়ে যায়। এসে পৌঁছায় 5 তলায়। লবিটা খুব ফাঁকা ফাঁকা আজ লাগছিল। এই বলে মনে হয় অয়নের। কবজি দেখিয়ে দেখে সন্ধে প্রায় 6টা। দরজায় কলিং বেল মারতেই, আয় আয় অয়ন, আমি সবাইকে জানিয়ে দিয়েছি, ওরাও আসছে। এটা একটা ভালো কাজ করেছিস। আচ্ছা, কই রে টেলিফোনটা? নিয়ে আয় দেখি। দাঁড়াও বৎস, দাঁড়াও, সারপ্রাইজ। সবার সামনে প্যাকেজটা খুলবো। জানিস অয়ন, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। কি রে? তবে আমার সাথে একটা অদ্ভুত ঘটনাও ঘটেছে। কবে? আজ। কোইন্সিডেন্স? আমারও আজকেই ঘটেছে। মানুষের জীবনে অনেক কিছুই এমন কোইন্সিডেন্সলি ঘটে যায়, যাকে বলে কাকতালীয়। বুদ্ধিতে যার ব্যাখ্যা নেই। ঘরের ভেতরে তখন শাগনিক আর অয়ন একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে। কি অদ্ভুত ঘটনা, তাই না? শাগনিকদের ফ্ল্যাটটা খুব সুন্দর, বেশ সাজানো গোছানো। এটা 3 BHK। ডাইনিং রুমটা অনেকটাই বড়। মুখোমুখি দুটো ঘর আর এক কোণে গেস্ট রুম। শাগনিক এখানে এখন একাই থাকে। 2 বছর হলো। মা বাবা গ্রামের বাড়িতে থাকেন। উচ্চ মাধ্যমিক শেষ করে চলে আসে এখানে শাগনিক। হঠাৎ এর মধ্যেই ডোরবেল বেজে ওঠে। আয় আয়, ভালো করেছিস, তোরা দুজনেই একসাথে এসেছিস। এক কাজ কর, তোরা বস, আমি দরজাটা লক করে আসি। শাগনিক,
ফ্ল্যাটটা কে গুছিয়েছে রে? মাসিমা? হ্যাঁ, ওই মাঝে মধ্যে মা বাবা আসেন, থেকে যায় কয়েকটা দিন, তারপর আবার আমি সেই একা। এই একা কোথায় রে? এখন আমরা সবাই একসাথে, এক পরিবার। কিরে সুমনা বল? ঠিক তাই, আমরাও একটা পরিবার। সুমনাদি, একটু কফি খাওয়াবে? আরে কখন আসলি রে? দেখ দেখ সুমনা কিরকম চুপ করে বসে আছে অয়ন। ওদের কথোপকথন শোনার পর মনে হয় ওরা যেন ছোটবেলা থেকেই একসাথেই বড় হয়েছে। সুমনা সারা ঘর ঘুরে ঘুরে দেখে, শেষমেশ উপস্থিত হয় রান্নাঘরে। কি সুন্দর রান্নাঘর! পেল্লায় একটা ফ্রিজ ঢুকতেই থাকে থাকে সব সাজানো। খুব বড় রান্নাঘরটা, অনেকটা স্পেস নিয়ে এই রান্নাঘর। রান্নাঘরের ফ্রিজের দরজা খুলতে যাবে কি আচমকাই সুমনাদি, একটু কফি খাবো। বেশ চমকেই ওঠে সুমনা, আবার আনন্দও পায়। রান্নাঘরটা বেশ পছন্দের, শুধু পছন্দের নয়, মনের মতো। কফি বসিয়ে এক মনে চিন্তা করতে থাকে সুমনা। কত সুন্দর এই ফ্ল্যাটটা এবং ফ্ল্যাটের ঘরগুলো। রান্নাঘরে ঢুকলেই মনে হয় এক্ষুনি মা এসে যেন বলবে, সর আমি বাকিটা করে দিচ্ছি। একটা মায়ের মমতা মাখা গন্ধ ঘুরঘুর করছে সুমনার নাকে। চোখ যায় জানলার দিকে, চমকে ওঠে। চিৎকার করে সুমনা বলে, অরিন্দম, অয়ন, শিগগিরই এদিকে আয় তো। ওরা তখন বাইরের ড্রয়িং রুমে বসে ল্যাপটপে কি যেন দেখছিল আর আলোচনায় মগ্ন ছিল বেশ। সুমনার চিৎকার শুনে সব রেখে দৌড়ে যায় রান্নাঘরের দিকে। গিয়ে দেখে রান্নাঘরের জানালাটা বাড়ি খেয়েই চলেছে ক্রমাগত। আর সুমনা বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, শাগনিক, বাড়ি যাব কি করে রে? কি ভয়ঙ্কর বিদ্যুৎ চমকাচ্ছে, বাইরে ঝড়ও উঠেছে। কি করে বাড়ি যাব? ব্যাপক মজা হবে কিন্তু। আজ আমরা মোটামুটি সবাই শাগনিকের বাড়িতেই স্টে করছি তাহলে। যদিও এরকমই একটা ইচ্ছা ছিল কিন্তু। আমার তো কোনো চাপই নেই, ব্যাগও গুছিয়ে এনেছি। কারণটা নিয়ে পরেই বসবো। এই সুমনাদি, তুমি কি করবে? একটু চিন্তার বিষয়। হঠাৎ সবার মুখ কিরকম যেন গম্ভীর হয়ে যায়। বাইরে তখন তুমুল বৃষ্টি, বাজ পড়ার কড়কড়ানি আওয়াজে শাগনিকদের 5 তলার ফ্ল্যাট কেঁপে উঠছে। ঠিক সেই মুহূর্তে গম্ভীরতার মাঝখানে ট্রে হাতে ওদের সুমনাদি এসে দাঁড়ায়। সবাই তখন ড্রয়িং রুমে মুখ কাচুমাচু করে বসে। সবার মাঝে সুমনাদি বলে ওঠে, এই কফিটা খেয়ে বল কেমন হয়েছে। আর শাগনিক, রাতে আমি কি পরে শোবো রে? এ কথা শুনে সবাই আনন্দে মেতে ওঠে। ওরা তিনজন ভাবতেই পারেনি যে ওদের সুমনাদি সেদিন ওদের আড্ডায় সামিল হবে। আরেকদিকে ঝড় বৃষ্টি থামার কোনো আশাই দেখছিল না অরিন্দম। হঠাৎ অরিন্দম উঠে দাঁড়ায়, সবার মাঝখান থেকে এগিয়ে যায় ফ্রিজের দিকে। দরজাটা খুলে একটা ঠান্ডা জলের বোতল বার করে। এক ঢোক খেতে খেতেই জিজ্ঞেসে করে ওঠে, আচ্ছা শাগনিক, তুই সাত সকালবেলা ফোন করে বললি কি একটা সারপ্রাইজ আছে? হ্যাঁ, আমাকেও তো একই কথা বললি, যার জন্য এত হন্তদন্ত হয়ে আসা। তা বল শাগনিক, কি তোর সারপ্রাইজ? নাকি এক জায়গায় বসে সবাই মিলে আড্ডা মারবো? কোনটা এর মধ্যে? শাগনিক কাউকে কোনো কথার উত্তর না দিয়ে সেই স্থান থেকে উঠে চলে যায় ওর বেডরুমে। বেশ কিছুক্ষণ ঘরের দরজা বন্ধ করে রাখে। এদিকে অরিন্দম, অয়ন, সুমনা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। তখন কি এমন সারপ্রাইজ? সব নীরবতা ভেঙে দরজা খুলে বেরিয়ে এলো শাগনিক, হাতে বেশ বড় একটা পার্সেল। সবাই সোফা থেকে উঠে দাঁড়িয়ে জিজ্ঞেসে করতে লাগলো একে অপরকে যে কি এমন জিনিস। শাগনিক খুব সাধারণতার সাথে পার্সেলটা টেবিলের ওপরে রাখলো। মাঝারি সাইজের একটা লাল সাদা কভার করা পার্সেলকে ঘিরে সবাই দাঁড়িয়ে। কি আছে ওই পার্সেলে? শাগনিক বলে ওঠে, শুভেচ্ছা। শুভেচ্ছা নামটা শুনে সবাই হেসে ওঠে।
শাগনিক পার্সেলটা টেবিল থেকে হাতে তুলে নেয়। সবার দিকে তাকিয়ে বেশ অবাকভাবে শাগনিক বলে ওঠে, তোরা হাসছিস, কিন্তু জানিস কি এই পার্সেলটা অদ্ভুতভাবে এসেছে আমার কাছে, সেটা বলবো বলেই তোদেরকে ডেকেছি। অদ্ভুতভাবে? একটা সাধারণ পার্সেল এসছে, তাও অদ্ভুত বলছিস? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে শাগনিক, পার্সেলটা টেবিলে আবার নামিয়ে রাখে। সবাই যেন তখন শাগনিকের কথায় সম্মোহিত। পার্সেলটা ঘিরে সবাইকে বসতে বলে শাগনিক এবং বলে ওঠে, সেদিন আমি আর অয়ন বিকেলবেলায় পার্ক থেকে বাড়ি ফিরছিলাম। তখন অয়নের সাথে কিছু ব্যাপার নিয়ে কথা হচ্ছিল আমার। অয়ন শাগনিকের মুখের কথাটা কেড়ে নিয়ে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, মনে আছে, বেশ মনে আছে আমার। আত্মাকে নিয়ে? সান্নিক, তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, সেদিনকে বাড়ি ফিরতেই দেখি আমার ফ্ল্যাটের দরজার সাথে এই পার্সেলটা ঝুলানো। এদিক ওদিক তাকিয়ে দেখি কেউ নেই, কোনো ফোনও আসেনি ডেলিভারি বয়ের। প্যাকেটের গায়ে আমারই নাম রয়েছে, তাও আবার হাইলাইট করা, শাগনিক ব্যানার্জি। পার্সেলের গায়ে কি লেখা আছে দেখ। কই দেখি দে। হ্যাঁ, ভেরি কনফিডেন্সিয়াল। কি আছে এমন? খোল না রে দেখি, কৌতূহল আর চাপতে পারছি না। অয়ন, তুই খোল, দাঁড়া আমি কাঁচিটা নিয়ে আসি। অয়ন আস্তে আস্তে এগোতে থাকে পার্সেলের দিকে, হাতে নেড়ে চেড়ে দেখতে থাকে পার্সেলটা। প্রত্যেকের চোখে মুখে কৌতূহলের ঝলকানি তখন। মুহূর্তের মধ্যে শাগনিক পার্সেলটা নিয়ে নেয়, বসে পড়ে সে খুলতে। পার্সেলটা খোলার পর ভেতর থেকে বেরিয়ে আসে একটা বাক্স। বাক্সটা খুলতেই সবার চোখ ছানা বড়া। ওরা আশা করেনি যে এরকম কিছু একটা পাবে। বেরিয়ে আসে একটা লাল রঙের ক্রিস্টালের সাবেকিয়ানা টেলিফোন। কি সুন্দর দেখতে, সবার চোখ জুড়িয়ে যায়। আবার সাদা রঙের ঘর করা ডায়াল। সবাই দেখে ডায়ালের পাশে খোদাই করে লেখা 6টি সংখ্যা, 99999। এই সময় অরিন্দম বলে ওঠে, সুমনা দেখ, কি দারুণ দেখতে না? খুব আনকমন কালার কিন্তু। আচ্ছা শাগনিক, উপরে নাম্বারটা কিসের? আমিও সেটাই ভাবছি। তাও নাম্বারটা কিরকম অদ্ভুত, 99999। অদ্ভুত কথাটা শুনে আমার একটা কথা মনে পড়লো, জানিস? আজ আমি যখন সাগনিকদের বাড়ি আসবো বলে প্রস্তুতি নিচ্ছি, তখন কোনো কারণ ছাড়াই সাইকেলের টিউব লিক পেলাম। এদিকে তার কিছুক্ষণ আগেই ওই সাইকেল করেই বাজারে ঘুরে এসছে। তারপর ওদের বাড়ির লিফটে যখন আসছি, তখন লিফট যায় আটকে। উফ, কি সাংঘাতিক অভিজ্ঞতা, যাই বল তাই বল। চুপ কর, তুই এমনিতেও ভীতু। সাধারণ একটা ব্যাপার, তাও সাংঘাতিক বানিয়ে দিলি। পারিসও বটে অয়ন। তোরা তো দেখছি যে যার মতো বলেই যাচ্ছিস, যেন ভুতুরে স্টোরি টেলার। থাম থাম। এই শাগনিক, রাতের ডিনারটা কি হবে রে? নাকি শুধু এই টেলিফোন? পারিসও বটে। ডিনার সেই রাতে বাইরের অর্ডারে আসে। ওরা ততক্ষণ ওই অদ্ভুত টেলিফোন নিয়ে আলোচনায় ব্যস্ত। ইতিমধ্যে আচমকাই শাগনিকের ফোন বেজে ওঠে। হ্যালো হ্যালো বাবু, শুনতে পাচ্ছিস? কেমন আছিস? ভালো আছি মা, তুমি আর বাবা কেমন আছো? তোমরা আসবে কবে? কিছু বুঝতে পারছি না, এরকম কেটে কেটে আসছে না। হ্যালো। হ্যাঁ বলো, খুব সমস্যা হচ্ছে নেটওয়ার্কের, কি হয়েছে বলো। শোন না, একটা দরকারে এত রাত্রে ফোন করেছি। হ্যালো। দোষ, কিছু শুনতেই পাচ্ছি না। হ্যালো হ্যালো মা, হ্যালো হ্যালো। ধুর, কথাই বলতে পারলাম না। মায়ের সাথে ঠিক মতো কথা বলতে না পারায় শাগনিকের মনটা একটু খারাপ হয়ে গেল। শেষ 3 মাস আগে এসেছিলেন মা, মাংস আর ডিম পোস্ত করে দিয়ে গেছিল। 3 দিন ধরে জমিয়ে আয়েশ করে খেয়েছিল শাগনিক। এইসব ভাবতে ভাবতেই পেছন থেকে সুমনা দিয়ে এসে ওর কাঁধে হাত রেখে বলে ওঠে, কি হলো ভাই, এনি প্রবলেম? কি বললেন মাসিমা? কবে আসবেন? এবারে মাসিমা আসলে কিন্তু আগে আমায় খবর দিবি, কেমন? চল ডিনার করে ফেলি।
রাত অনেক হলো, এদিকে ঝড় বৃষ্টি থামার তো কোনো চান্স নেই। চল চল। বাইরের ওয়েদার বিগড়িয়েই চলেছে ক্রমাগত। শাগনিক আস্তে করে বারান্দায় গিয়ে দাঁড়ায়। খুব ঝড়ো হাওয়া দিচ্ছে। ল্যাম্পপোস্টের আলোর সাথে তাল মিলিয়ে অবিরাম বৃষ্টি হয়েই চলেছে। নিচের দিকে তাকাতেই দেখে রাস্তায় অনেক জল জমে গেছে। ফুটপাতের ধারে ভাঙা পাঁচিলটার কোনা ঘেঁষে একসাথে 3টে কুকুরছানা জড়সড় হয়ে একে অপরের গায়ে। হঠাৎ চোখ যায় উল্টো দিকে পুরনো দেওয়াল থেকে সুরকি উঠে আসা বাড়িটার দিকে। বেশ কিছু সংখ্যক লোকের জমায়েত। মনে মনে প্রশ্ন উদয় হয় শাগনিকের, কি হয়েছে? এত ভিড়, এত বৃষ্টির মধ্যে ওরা ছাতাই বা নেয়নি কেন? তারপরেই যা দেখলো তাতেও সারা শরীরের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো পরিস্থিতি। দেখলো কয়েকজন লোক একজনকে শোয়ানো অবস্থায় বার করছে। একটা অ্যাম্বুলেন্স এসে দাঁড়াতেই সব ফাঁকা হয়ে গেল। একজন মহিলা ও কয়েকজন পুরুষ শুধু হাঁ করে দাঁড়িয়ে দেখছিল অ্যাম্বুলেন্সে চলে যাওয়াটা। আচমকাই একজন বলে উঠল, এই শাগনিক, কিরে, কখন থেকে আমরা তোকে ডাকছি, কোনো সাড়া শব্দ নেই তোর? আর এইভাবে এখানে বারান্দায় বৃষ্টিতে ভিজছিস কেন? অয়ন, দেখ ওখানে এত ভিড় কেন রে? কি হয়েছে বলতো? কোথায়? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, শুধু বৃষ্টি ছাড়া। আর এত রাতেই বা চ খাবি চ। কি দেখলো শাগনিক? উল্টো দিকে ওই ভেঙে ঝুঁকে পড়া বাড়ির সামনে নাকি ওর অবচেতন মনে বাসা বাঁধছিল আতঙ্কের পোকা? শাগনিক বেশ চুপচাপ হয়ে গেছিল হঠাৎই। খাওয়ার টেবিলে বসে সবাই একটা দুটো কথা বললেও শাগনিক বেশ চুপচাপই ছিল। সবাই লক্ষ্য করছিল শাগনিকের খাওয়া যেন দায়িত্ব পালন করছে। প্রত্যেকের মনে একটা কথা তখন। হঠাৎ কি হলো শাগনিকের? এক মনে এক নাগাড়ে খেয়ে চলেছে। শাগনিকের কোনো হুঁশই নেই যে ওর খাওয়ার থালায় খাওয়ার শেষ। অরিন্দমদা ঠিক তখনই বলে ওঠে, এই এই শাগনিক, আরে কি হয়েছে রে? কি রে তোর? মাসিমা কি বললো? কোনো প্রবলেম নাকি? বলতে পারিস কিন্তু, আমরা সবাই আছি এখন। আরে এই দেখো, কখন খাওয়া হয়ে গেছে তাই না? সরি, আসলে আমি একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। আসলে ওই ভিড়টা। ভিড়? কিসের ভিড়? ও কিছু না, চলো ওটা যাক। সবাই যার যার থালা তুলে রান্নাঘরের বেসিনে রাখো, ওকে? ডিনার শেষটাও অদ্ভুত ছিল। কী সব চিন্তা যে শাগনিককে গ্রাস করছিল। সবাই যে যার ঘরে শুতে যায়, অর্থাৎ সুমনাদি গেস্ট রুমটা পছন্দ করে চলে যায় শুতে। আর ওরা 3জন শাগনিকের ঘরে। কিন্তু একজন একা পড়ে রইল ডাইনিং রুমের এক কোণায়, সেই অদ্ভুতুরে টেলিফোনটা। 3জনে মিলে এই টেলিফোন নিয়েই গল্প জুড়ে। বাইরে তখনও বেশ বৃষ্টি। মনে হচ্ছিল সমুদ্রের ধারে কোনো হোটেলের ঘরে বসে ওরা। বাইরের ঝড়ো হাওয়ায় মাঝে মাঝেই বেশ উঁচুতে উঠছিল জানালার পর্দাটা, আর ওই ফাঁকে হুড়মুড়িয়ে ঢুকে পড়ছিল ঠান্ডা ঢোলো বাতাস। এইসবের মধ্যেই হঠাৎ, এই চুপ, একটা আওয়াজ পাচ্ছিস তোরা? কিসের আওয়াজ রে? আরে ওটা তো বাইরের উইন্ডশিলের আওয়াজ রে। তুই না অয়ন? অয়ন ঠিকই বলেছে। কি? কিসের ঠিক বলেছে? কিসের আওয়াজ? দাঁড়া, আমি গিয়ে দেখে আসছি। ঘরের ভেতরে নীরবতা ভেঙে চুরমার করে দিল ডাইনিং রুম থেকে ভেসে আসা চিৎকার। সবাই দৌড়ে বাইরে ডাইনিং রুমে আসে। এসে দেখে সুমনা রান্নাঘরের মেঝেতে উপর হয়ে পড়ে রয়েছে। পাশেই রয়েছে সেই সাবেকিয়ানা টেলিফোনটা। রোদ ঝলমলে একটা সকাল নিয়ে ঘুম ভাঙে সুমনার। ডাইনিংয়ে আসার পর দেখে সবাই অলরেডি কফি খাচ্ছে। অরিন্দম বেশ হাসি মুখেই বলে ওঠে,
গুড মর্নিং। ঘুম ভাঙলো তাহলে? বেশ ফ্রেশ লাগছে কিন্তু। মর্নিং হয়েছে, তবে একটা অদ্ভুত জিনিস দেখলাম। কেউ যেন রান্নাঘরে ফ্রিজ খুলে কি করছে। আমি একটা আওয়াজ পেয়ে বাইরে আসি, তারপর ওই কি বিভৎস একটা কাটাছেঁড়া মুখ আমার সামনে এসে বলে, কি বলে? বলো, চুপ করে গেলে কেন? 999 কি? এরপর ওরা শাগনিকের ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। শাগনিক ওদিকে একা একাই ঘরের মধ্যে ল্যাপটপ খুলে দেখতে থাকে এটা ওটা। হঠাৎ ওর নজর পড়ে ল্যাপটপের একটা সাইটে, যেখানে সাবেকিয়ানা এই টেলিফোনের কথা লেখা। অনেকক্ষণ ধরে খুঁটিয়ে পড়ে বিষয়টা নিয়ে। ও জানতে পারে এই রকম টেলিফোন নিয়ে সিনেমাও আছে। 2002 থেকে 2009 এই টেলিফোন নিয়ে অনেক কথাই লেখা। সাইটটার নাম হরর টেলিফোন। যাদের কাছে নাকি এরকম টেলিফোন ছিল তাদের কেউ আর পৃথিবীতে নেই, এমনকি তাদের পরিবারটাও নেই। বসে পড়ে ডায়েরি পেন নিয়ে শাগনিক লিখতে থাকে আর ঠিক করে প্রতিদিনের ঘটনাগুলো লিখে রাখা। হঠাৎ ওই সাবেকিয়ানা টেলিফোনটা বেজে ওঠে। শাগনিক এক পা দুপা করে এগোতে থাকে টেলিফোনটার দিকে। ঠিক সেই মুহূর্তেই একটা চিৎকারের আওয়াজ ভেসে আসে ওর ফ্ল্যাট থেকে। এরপরে হাসপাতালে অরিন্দম সুমনাকে বলতে শুরু করে, আমরা ওর বাড়ির থেকে সেদিনকে চলে আসার ঠিক পরের দিন ওর ফ্ল্যাটের ওনার আমাকে ফোন করে বলে, তাড়াতাড়ি আসুন, শাগনিকের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি সাথে সাথে অয়নকে ফোন করে ডেকে সেখানে যাই। গিয়ে যা দেখি, সুমনা, আমরা আর আমাদের মধ্যে ছিলাম না। কেন, কি হয়েছিল? দেখি শাগনিক ওর বেডরুমে শুয়ে, অর্ধেক দিয়ে ও বিছানার ওপর আর বাকি মেঝেতে ঝুলছে। সারা বিছানায় চাপ চাপ তখন রক্ত। ওর মুখ দিয়ে গ্যাজলা বেরিয়ে জমে আছে, নাক দিয়ে রক্ত বেরিয়ে চোখের কোণ অব্দি চলে গেছে। কি বিভৎস লাগছিল তখন। সবাই মিলে নিচে নামিয়ে নিয়ে আসে, অ্যাম্বুলেন্স করে তারপর এখানে নিয়ে আসে। তারপরের দিন আমরা আবার ওই ফ্ল্যাটে যাই। সারা ঘরে তন্ন তন্ন করে খুঁজি, সেই টেলিফোনটা তাও পাইনি। কিন্তু একটা জিনিস পাই, সেটা হলো শাগনিকের ডায়েরি। তাতে যা দেখি, ওরা তখন হাসপাতালের বাইরে চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। ওরা সবাই ডায়েরিটা পড়তে শুরু করে। প্রিয় বন্ধুরা, এখন রাত 2টো, বাইরে বেশ বৃষ্টিও পড়ছে। আমি ঘুম কাটানোর জন্য চেয়ার ছেড়ে রান্নাঘরের দিকে যাই কফি খাওয়ার উদ্দেশ্যে। গিয়ে দেখি একজন মহিলা রান্নাঘরের মাঝে বসে ছুরি দিয়ে কী সব কেটে চলেছে। বুকটা ছ্যাদ করে ওঠে। না পারছি যেতে, না পারছি এগোতে। সারা গা ভিজে গেছে আতঙ্কের ঘামে। এর মধ্যেই আচমকাই টেলিফোনটাও বেজে ওঠে। আমি দৌড়ে গিয়ে ঘরে ঢুকে যাই। মনে হয় কেউ এসে দরজা ধাক্কাচ্ছে। নিজের হৃদস্পন্দন নিজেই শুনতে পাচ্ছি তখন। হঠাৎ সবকিছু স্তব্ধ হয়ে যায়। আস্তে করে দরজাটা একটু ফাঁকা করে শুধু চোখ দিয়ে দেখতে যাব কি, আচমকাই একটা বিভৎস মুখ আমার সামনে চলে আসে। সবকিছু ওলট পালট হতে থাকে। ডাইনিং রুমে চলে তাণ্ডব, যেন কোনো অশরীরীর খেলা। বিভৎস আওয়াজ, একদিকে উইন্ড চেন, একদিকে ক্রমাগত টেলিফোনটা। সুইচগুলো মনে হয় কেউ যেন জ্বালাচ্ছে আর নেবাচ্ছে। তার সাথে বিকট ফ্যাসফ্যাসে গলায় কান্না কেঁদে চলেছে। এইসব নেওয়াটা অসম্ভব হয়ে যাচ্ছিল আমার পক্ষে। কখন যেন সবকিছু বন্ধ হয়ে যায়। আমি আস্তে আস্তে দরজাটা খুলে বাইরে বেরোই।
ফ্রিজ থেকে জলটা বার করতে যাব কি আচমকাই আবার টেলিফোনটা বেজে ওঠে। হাত থেকে আমার বোতলটা পড়ে যায়। কাপা হাতে টেলিফোনটা তুলতেই কেউ যেন বলে ওঠে, তোরা কেউ বাঁচবি না, কেউ না, যা পারলে মাকে আর তোদের নিজেদের বাঁচিয়ে নে। পরের দিন ভোরবেলা খবর পাই মা মারা গেছেন। দ্বিতীয় দিন খবর আসে নিচের তলার আঙ্কেল গলায় দড়ি দিয়ে মারা গেছেন। আমি নিজেও জানি না কি হচ্ছে আমার সাথে, কিন্তু শেষমেশ তারপর তারপর কি রে? শেষমেশ অব্দি পড়লি তো? তারপর কি লেখা আছে বলবি তো? তারপরে আর কিছু নেই, লেখার সুযোগ পায়নি সাগনিক। মাসিমা আর নেই, তার মধ্যে শাগনিকটারও এই অবস্থা। জানিস ডক্টর কি বলেছে? কি বলেছে? শাগনিক এমন কিছু দেখেছিল তাতে ও সারা শরীরের 34টা শিরা ছিঁড়ে গেছে। কি হয়েছে বল? ও আর কোনোদিনও দাঁড়াতে পারবে না, এমনকি পাগলও হয়ে যেতে পারে। কি? এ হতে পারে না। আমি বারবার করে বলতাম ওকে, কোনো দরকার ছিল না এই সমস্ত ভুলভাল কিছু নিয়ে রিসার্চ করার। কোনো দিনই শোনেনি ও। আর আজকে আচ্ছা শোনো না, তোমাকে কে খবর দিল? আমরা তো কেন? আমার কাছে টেলিফোন এসেছিল, সে বলল যে শাগনিক আর নেই। কি? সাগনিক আর নেই? ওরা দৌড়ে দোতলায় যায়। কোনোভাবে শাগনিকের রুমে যেতে যাবে কি দেখে সামনেই বেশ কিছু লোক দাঁড়িয়ে একজনকে শোয়ানো অবস্থায় স্ট্রেচারে তুলল। নিয়ে চলে যাওয়ার পর ওরা একে অপরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করতে যাবে কি আচমকাই সেই সাদা চাদর মুখ থেকে সরে যেতেই দেখে শাগনিকের নিথর দেহ। সেই সুন্দর মুখটা রক্তশূন্য অবস্থায়। বেশ কয়েকটা দিন কেটে গেছে। শাগনিকের আলোচনা ওরা তিনজন করতেই থাকে। ফ্ল্যাটটা সেই বন্ধ অবস্থাতেই পড়ে আছে। সেই সন্ধেবেলা সবাইকে টাটা করে অরিন্দম বাড়ি ফেরে। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে দরজা খুলতে যাবে কি অরিন্দম দেখে সেই পার্সেলটা যার গায়ে লেখা শুভেচ্ছা 99999। Black Invention. নমস্কার বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যম দ্বারা জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে তা ধরিয়েও দেবেন। দেখা হচ্ছে আবারও শনিবার ঠিক রাত 11টা 11।